বলার অভ্যেস নেই, কথা বলতে ভালোবাসি। সুতরাং শ্রুতি বই যারা পড়েছেন তারা সবাই জানেন যে কিভাবে প্রথম গুরুজির সঙ্গে আমার আলাপ হলো, দেখা হলো। আমি সংক্ষেপে সেই জিনিসটা একটু বলছি আপনাদের। সমস্ত জিনিসের মধ্যে একটা অলৌকিকতা রয়েছে। অলৌকিক ভাবলে অলৌকিক, আর যদি বলেন সে চুম্বকের টানে চলে যাওয়া, তাহলে চুম্বকের টানে চলে গেছি। 1982 সনের আমি কলকাতায় এসেছি। কলকাতা থেকে আমি আমার শাশুড়ি ঠাকুরনকে বললাম যে আমি বর্ধমান যাচ্ছি একজন মহাপুরুষের সঙ্গে দেখা করতে। সকালবেলা বেরিয়েছি, বেরিয়ে যখন এসপ্ল্যানেডে পৌঁছালাম, পৌঁছে ওখান থেকে আমার গতিপথ পাল্টে গেল। আমি আসছিলাম সোদপুরে, আমার গতি হয়ে গেল বর্ধমানের দিকে, মানে অর্থাৎ ওই আমাদের রাজভবনের ওখান থেকে বাসটা ঘুরে চলে গেল হাওড়াতে। আমি গুরুজির নাম জানি না, আমি গুরুজির আশ্রমের নাম জানি না, অথচ আমি যাচ্ছি গুরুজির সঙ্গে দেখা করতে। তখন তো গুরুজি নয়, স্বামী পরমানন্দ আচ্ছা আমার কাছে। তো আমি ওখান থেকে বাসে করে চলে এলাম বর্ধমানে। বর্ধমান থেকে আমি বর্ধমান যখন পৌঁছালাম, প্ল্যাটফর্মে কোথায় যাব আমি তো জানি না, কোথায় ওনার আশ্রম, কোথায় উনি থাকেন, কিছুই জানি না। তো কী করে যায়, হঠাৎ প্ল্যাটফর্ম থেকে বেরোতে বেরোতে কেউ যেন আমাকে বলল, কেউ মানে আমার এক শ্যালক স্বামী শঙ্করানন্দ, হয়তো সব নাম শুনেছেন। আচ্ছা, শঙ্করানন্দের একটা ভয়েস আমার কাছে চলে এলো যে ইয়েতে যাও বাদামতলা কালনা রুটের বাস ধরে যেতে হয়। তো আমি বাদামতলা কত দূর তাও জানি না, একটা রিক্সাওয়ালাকে বললাম, রিক্সাওয়ালা নিয়ে গেল। ওখান থেকে আমি বাদামতলা গেলাম। বাদামতলা গিয়েও আমার সমস্যার শেষ নেই, আমি কোথায় যাব কি বলবো। তখন আবার একটা ভয়েস এলো, বলছে কালনা রুটে জাবুইডাঙ্গাতে নামতে হবে, এবং জাবুইডাঙ্গা একটা মানে সেই উল্টো ডাঙ্গার পরে একটা জাবুইডাঙ্গা, এই তো জানিস না, কলকাতায় আছে উল্টো ডাঙ্গা, এখানে জাবুইডাঙ্গা। আরে জাবুইডাঙ্গাটা আমার মাথায় এলো। তো আমি বাস কন্ডাক্টরকে বললাম যে ভাই কোন বাস, ওখানে অনেক বাস, অনেক রুটের বাস। তখন বললো জাবুইডাঙ্গা এই বাস তো সরাসরি যাবে না, তখন যেত না। আপনি সাতগাছিয়া যান, সাতগাছিয়া থেকে আপনি ওখান থেকে আবার বাস পাবেন জাবুইডাঙ্গার দিকে। যেমন আমাকে অ্যাডভাইস করলো সেরকমভাবে আমি গেলাম, জাবুইডাঙ্গা পৌঁছে গেলাম। জাবুইডাঙ্গায় তখন তো রিক্সা কিছু নেই, 1982। আচ্ছা, রিক্সা তেমন কিছু নেই, তবু একটা রিক্সা ছিল। আমি মনে করলো এই রিক্সাওয়ালা নিশ্চয়ই আমাকে বলতে পারবে কোথায় ওই আশ্রমটা আছে। তো আমি রিক্সাওয়ালাকে বললাম যে ভাই এখানে একটা আশ্রম আছে কোথায়। তখন বলছে এখানে তো দুটো আশ্রম। এই হলো সর্বনাশ, এখন আমি কোথায় যাই, একটা জায়গায় দুটো আশ্রম। আমি বললাম বনগ্রামে দুটো আশ্রম, হ্যাঁ আপনারা যারা গেছেন ওদিকে জানেন। প্রথমে একটা আছে শান্তিকানন একটা আছে, আর তারপরে পরমানন্দের আশ্রম। কিন্তু পরমানন্দের আশ্রম দুটো আশ্রম বলেছে, নাম তো বলছে না। তা আমি আবার সেখানে একটা ভেবাচাকা খেয়ে গেলাম, কী করব। তারপরে আবার বলছে আপনি কোথায় যাবেন। আমি বললাম কিষাণ মহারাজের কাছে। ত্রিশান নামটা মনে আসছে না, কিষাণ মনে আসছে, কিষাণ মহারাজের কাছে যাব। ও কিষাণ মহারাজ, সে তো হুই জাবুইডাঙ্গা। আচ্ছা, ওই হুই বলে 5 টাকা লাগবে। তখন 5 টাকা দিয়ে রিক্সা করে ওখানে চলে গেলাম। ওখানে গিয়েও আমি যে ঠিক জায়গায় এসেছি তা তো বুঝতে পারছি না, যে এইটাই যে সে পরমানন্দের আশ্রম তো বুঝতে পারছি না কোথায় এলাম। তখন আমি ওই প্রাচীন বটগাছটা আছে, বটগাছটার ওখানে নেমেছি, এবং আমার একমাত্র যেটা অভিজ্ঞান ও শকুন্তলম,
আমার একমাত্র অভিজ্ঞান চিহ্ন হলো সেই স্বামী শঙ্করানন্দ। স্বামী শঙ্করানন্দ আমার গুরুদেবের প্রথম সন্ন্যাসী সন্তান। শুধু আর ওনার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে। আচ্ছা, তো সেই হিসাবে আমি তখন বললাম, আচ্ছা এইটা এখানে কি স্বামী শঙ্করানন্দ থাকেন? তখন বলছে, হ্যাঁ উনি তো কিছুদিন আগে এসেছিলেন, আবার চলে গেছেন। তখন আমি বুঝলাম যে আমি ঠিক জায়গায় এসেছি, ঠিক জায়গায় এসে পড়েছি। তা আমি বললাম যে এখানে যে মহাত্মা আছেন তিনি কি এখন আছেন এখানটায়? তখন বলছেন, ওই তো বসে আছেন, ওই বসে আছে, চলে যান। তো তখন আগের দিনে গুরুজির কুটিয়ার কাছে একটা ছোট্ট নর্দমার মতো ছিল। আচ্ছা, ওই নর্দমার ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে আছি। তা আমাকে বলছেন, খুব সম্ভব স্বামী নিষ্কামানন্দ ছিলেন উনি, আমাকে বলছেন আপনি এখানে জুতোটা রাখুন, জুতো রেখে ওখানে চলে যান, ওই বসে আছেন উনি। তা আমি দেখছি একটা ইয়ং ছেলে, এখন নাদুস নাদুস চেহারা, বুঝলেন, দেখতে খুব সুন্দর। ওই পুকুরটার দিকে, বড় পুকুরটার দিকে মুখ করে আর দেয়ালের দিকে পিছন ফিরে, সরি ব্যাকে এরকম করে বসে আছেন। আমি তখন ওখানে জুতোটা রাখলুম, জুতো রেখে কোমরে একটা বেল্ট ছিল, বেল্টটাকেও খুলে রেখে দিয়েছি, রেখে চলে গেলাম। চলে গিয়ে আমি দেখলাম আমার মনে কোনো রকম কোনো শ্রদ্ধা ভক্তি কিন্তু উদয় হলো না। আমি যখন একটা 24-25 বছরের একটা বালক বসে আছে, সুন্দর চেহারা অবশ্যই, কিন্তু ওনাকে কোনো দিব্য পুরুষ বলে আমার মনে হচ্ছিল না। হ্যাঁ, একদম সত্যি কথা বলছি। তা আমার সঙ্গে কথা বলছি কীরকম ভাববাচ্চে কথা হচ্ছে, এবং আপনি আপনি করে বলছে আমাকে, আপনার কোথা থেকে আসা হয়েছে, আপনার কোথায় কাজ করা হয়, এখানে কিছুদিন থাকা হবে তো, এরকমভাবে ভাববাচ্চে সব কথা হচ্ছে। তা আমি শুনলাম, শুনে যাই হোক ওনার দিকে তাকিয়ে আছি, আর মনে মনে ভাবছি এই বালকের মধ্যে আমার কোনো দিব্যতার কোনো চেহারা দেখছি কি, কিন্তু না, এরকম চেহারা তো অনেক দেখেছি, ওনার মধ্যে বিশেষ কী আছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, এরকম মনোভাব হলো। আচ্ছা, তারপরে যাই হোক উনি আমাকে বললেন আপনি খুব শান্ত। তখন আমি খুব হৃষ্টপুষ্ট চেহারা, আমি খুব ঘেমে গেছি, মানে ওটা বোধহয় জুলাই কি অগাস্ট মাস ছিল, ঘেমে গেছি। তা আমাকে বললেন আপনি স্নান করে সেবা করে নিন, সেবা করে পরে আবার আপনার সঙ্গে দেখা হবে। তা সেবা মানে যে খাওয়া, এটা আমি জানতাম না তখন। আশ্রমে গেলে সেবা বলে তো, তো সেবা আমি খাওয়া জানতাম না। যাই হোক, আর আমাকে বললো আপনার যদি কাপড় চোপড়ের দরকার হয় তাহলে ওই মুরারি আছে ওখানে, মুরারির কাছ থেকে চেয়ে আপনি ব্যবহার করতে পারেন। সব আপনি করে চলবে সব কথা। আচ্ছা, যাই হোক, তারপরে আমি স্নান টান আর করলাম না, খাওয়া দাওয়া যা হয় করলাম। খাওয়া দাওয়া মানে তখন তো আশ্রমের অবস্থা একেবারে খারাপ। তো আমাকে বললো আপনি সেবা করে নিন, আমি সেবা করে বলছি পরে আবার কথা হবে। আমি তখন এখন যে নিষ্কামানন্দ মহারাজের অফিসটা আছে ওই অফিসের মধ্যে ঢুকলাম। একটা খেজুর পাতার চাটাইয়ের মতো বিছিয়ে দিল, আর বিশ্রাম করার জন্য বালিশ যেটা দিল সেটা একটা ইটের সাইজের একটা বালিশ, তার আবার মাঝখানটা টুকরো, দুভাগে ভাগ, মানে অতি সুন্দর ব্যবস্থা আর কি। তা আমি ওখানটা গিয়ে কী আর করবো, শোবো কি, আমি এরকম করে কাত হয়ে শুলাম, কাত হয়ে একটু বিশ্রাম করছি। তা আমার চোখটা বললো সামনের দিকে একটা পোর্টম্যান্টোর উপরে, একটা টিনের পোর্টম্যান্টো, তার উপরে লেখা আছে স্বামী তপেশ্বর আনন্দ। তখন আমি ভাবলাম ও তাহলে এখানে বাঙালি সাধুও থাকে, মানে তখন যে বাঙালিদের ওটা তাও আমার জানা ছিল না। তারপরে খানিকক্ষণ থাকার পরে আমাদের এই খানিকক্ষণ পরে কেশব বলে আমাদের ওখানে একজন ব্রহ্মচারী, এখন হয়তো সন্ন্যাসী, তা উনি এলেন, এনে ওই সিমেন্টের উপরেই
ফ্লোরের উপরেই ধপাস করে আমার পিছনটায় শুয়ে পড়লেন। আর তার চোখ মুখ দেখে মনে হচ্ছে আমাকে মারবে না তো, একদম পাগলের মতো চেহারা, চোখ মুখ, বুঝলেন? তা আমি ভয় পেয়ে গেলাম। তো যাই হোক, তার কিছুক্ষণ পরে আবার গুরুজি একজনকে দিয়ে আমাকে ডেকে পাঠালেন। হ্যাঁ, গেলাম, কিছু কথা হলো। তা আমি বললাম, খুব সম্ভব মহারাজই বলেছিলাম, মহারাজ আমাকে ফিরতে হবে কলকাতা, না হলে বাড়ির সবাই চিন্তা করবে, বাড়িতে বলে আসেনি হ্যাঁ যে এত দূরে আসবো। তা তখন ওরা বললেন, আচ্ছা ঠিক আছে, আবার আসবেন। ভালো। পুতুল মা ছিল কাছে, তখন সবজি কাটছিল পুতুল মা। পুতুল মাকে তো জানেন আপনারা, আমাদের কিষাণ মহারাজের দিদি। আচ্ছা, তো উনি সব কুটনো কাটছিলেন। তো আমি জানি না, আমাকে দেখে এরকম করে একটু তাকালেন, তখন বলে, বাবা ভালো আছো? তা বলছে, আবার এসো। ঠিক আছে, তুমি তুমি। উনি গুরুজি বলছেন আমাকে আপনি, এই বলছেন তুমি, ঠিক আছে। তা এই চলে এলাম। আমি তখন বললাম, মহারাজ আপনি যদি একবার, তখনকার বিহার, এখন ঝাড়খণ্ড, বিহারে যান, তাহলে আমি এবং আমার স্ত্রী দুজনেই একসঙ্গে আপনার কাছে দীক্ষা নিতে পারি। কী বলবো আপনাদের, 1 সেপ্টেম্বর, 31 অগাস্ট কিংবা 1 সেপ্টেম্বরে উনি আমাদের ওখানে গেলেন। আমি অগাস্টে এলাম, উনি সেপ্টেম্বরে গেলেন। গিয়ে 7 দিন ব্যবধানে আমাকে আর আমার স্ত্রীকে দীক্ষা দিলেন। আচ্ছা, যেদিনকার দীক্ষা দিলেন সেদিনকার আমাকে প্রথম দিলেন এক সোমবারে। সেদিনকার আমাকে রাত তখন 9টা, 9:30 হয়। আমাদের ওখানে একটানা 15 দিন ছিলেন তখন। তা বলল রমেনবাবু, চক্রবর্তী না, রমেনবাবু, তোমার কি কম্বল আসন আছে? আমি বললাম, কম্বল আসন তো গুরুদেব নেই, তবে ছোট বড় কম্বল আছে। তখন বলছে, একটা কম্বল ভাঁজ করে তুমি ওই ঘরে গিয়ে বসো। তো কম্বল ভাঁজে, হাত ধোয়া নেই, মুখ ধোয়া নেই, কিছু নেই, যেমনটি বলেছে। আমি গিয়ে বসলাম। বসার পরে আমাকে উনি মন্ত্র দিলেন, ডান কানে মন্ত্র দিলেন। আচ্ছা, মন্ত্র তো বলা যায় না, এটা বলছি না। তা যাই হোক, আর বললো তুমি ধ্যান করো। আচ্ছা, ধ্যান করতে বললো। আমি চোখ বন্ধ করে, ধ্যান করার অভ্যেস ছিল না তখন, বইটাই পড়তাম ঠিক আছে, কিন্তু ধ্যান করার অভ্যেস নেই। তবু খানিকটা চেষ্টা করলাম, কিন্তু এত মশা কাটছিল আমি উত্তপ্ত হয়ে উঠলাম। আর আমি ওইভাবেই দেখছি, আমার মাথার উপর থেকে একটা যেন বায়ুর স্তর উপর দিকে এরকম বিমের মতো উঠে গেল, উঠে যাচ্ছে। আচ্ছা, এবং একটা অব্যক্ত শব্দ আছে তার মধ্যে। তো খানিকক্ষণ পরে আমি যখন ধ্যান থেকে উঠলাম, দেখলাম গুরুজি আমার কাছে নেই। গুরুজি ওই ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিয়ে ওই ঠিক দরজা ঘেঁষে বাইরে দাঁড়িয়ে আছে। তা আমি যখন বেরোলাম, বেরিয়ে প্রথম জিজ্ঞাসা করলাম, সেদিনকার আমার প্রথম ধারণা হলো যে ইনি একজন মহাপুরুষ, ইনি কোনো ব্রহ্মজ্ঞ পুরুষ, একজন দিব্য পুরুষ, ব্রহ্মজ্ঞ পুরুষ। ওখান থেকে বেরিয়ে আমি ওনাকে প্রথম জিজ্ঞেস করলাম, এইগুলি আমার বই, শ্রুতি বইতে আছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, প্রথম ওনাকে গুরুজি বলে আমি সম্বোধন করছি। আচ্ছা গুরুজি, এই জীবনে জ্ঞানও তো বিশেষ খারাপ কাজ কিছু করেছি বলে মনে হয় না, তবে এমন ভালো কাজই বা কী করলাম যার জন্য আপনার মতো এমন একজন ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে আমি দীক্ষা নিতে পারলাম? উত্তরে উনি কি বলছেন, ওসব কথা ছাড়ো, তুমি তোমার ভাব শ্রী ভগবান রামকৃষ্ণের মহাভাবের সঙ্গে তুলনা করছো। আমি কি বলি জানো, শ্রী রামকৃষ্ণের মহাভাবের কণার কণা যদি, পাইও যদি কারোর মধ্যে থাকে, সে ধন্য। এই কথায় উত্তর দিলেন, আর কিছু বললেন না। এবং আশ্চর্যের বিষয় কি জানেন তো, ওই 15 দিন আমাদের ওখানে ছিলেন। একদিন আমি জিজ্ঞেস করলাম, প্রবচন করছেন সকালে সন্ধ্যায় প্রায়, ওর মধ্যে আমি অফিসও করছি, কিন্তু আমার অফিসটা ছিল একেবারে বাংলোর কাছে। হ্যাঁ,
মানে বাংলো থেকে চিৎকার করলে শোনা যায়। আচ্ছা, তো আমি বললাম গুরুজি, এখানকার অনেক লোক হয়তো আপনার কথা শুনতে চায়, আমি বলবো তাদের? তা বলি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় বলবে, আমার কোনো অসুবিধা নেই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কোনো লোক আসতে পারে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। তো আমি তখন ওখান থেকে বললাম, উনি যেরকম বললেন সত্যি সত্যি খ্রিস্টানও পেলাম, আবার ওই পাঞ্জাবের গুরুমুখী ওদেরও পেলাম, মুসলমান পেলাম অনেক, এরা এসে গুরুজির কথা শুনল। এবং আমার ওনার প্রথম যে বাণীটা আমার খুব মনে ধরেছিল সেটা হলো, আমি যা বলছি সবই কিন্তু শ্রুতি বইতে আছে। আচ্ছা, সত্য প্রেম ত্যাগ শান্তি বলছে, ধর্ম ধর্ম করে ঈশ্বর ঈশ্বর করে চিৎকার করলে ঈশ্বরের কাছে পৌঁছতে পারবে না। ধর্মকে নিজের জীবনে উত্তীর্ণ করতে হবে, এবং জীবনে উত্তীর্ণ করার উপায় কি? সত্য ত্যাগ প্রেম শান্তি এগুলিকে জীবনে উত্তীর্ণ করতে হবে। সেগুলি কি করে করতে হবে? এইটা এরকমভাবে করতে হবে, এইটা ওরকম করতে হবে, ডিটেল আছে। আচ্ছা, তো যাই হোক, এইটা শোনার পরে আমি ভাবলাম এই কথা আমি ইতিপূর্বে কোনো বইয়ে পাইনি, কোথাও পাইনি। প্রচুর বই পড়েছি এদিক ওদিক সেদিক, আচ্ছা কোথাও পাইনি। আমার তখন মনে হলো, তখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, আমি ভাবলাম মহাজনের গোচরে যদি এটা আনা যায় তাহলে এর দ্বারা বহু মানুষের কল্যাণ সাধন হতে পারে। আমি এই জিনিসটা রাজীব গান্ধীকে লিখে জানাবো। এরকম একটা মানসিক একটা স্থিতি ছিল। তারপরেই হঠাৎ গুরুজি একদিন বলছে, আরে ওর কথা বলো না, আমাদের একজন গুরু ভাই, আমি নাম বলছি না, ওর কথা বলো না, ও চেয়েছিল আমাকে প্রচার করবে ও, হ্যাঁ, আরে ওরকমভাবে প্রচার হয় নাকি? আচ্ছা, এই কথা যখন বললেন তখন আমি রাজীব গান্ধীর কাছে চিঠি লেখা বন্ধ করে দিলাম, কোথাও আর লেখা হয়নি। যাই হোক, যাই হোক, আর ওনার আমার জীবনের সঙ্গে ওনার অলৌকিকতা প্রচুর ঘটনা আপনারা বইয়ে পাবেন। হ্যাঁ, সেগুলি উনি বলেছেন, অলৌকিক কথা নিয়ে মানুষের কাছে বলো না, ওগুলি লজেন্সের মতো, সরি ওগুলি পাঁপড় ভাজার মতো, যখন কুড়মুড় করে খায় বেশ লাগে, হ্যাঁ তারপরে ভুলে যায়। তুমি লজেন্সের মতো দাও, চুষে চুষে খাবে, চুষে চুষে খাবে, হ্যাঁ হৃদয় গায়ে হবে, এরকম। তো তুমি ওই রকমভাবে, যাই হোক, সত্য প্রেম ত্যাগ শান্তি কী করে জীবনে উত্তীর্ণ করতে হয় এটা বললেন। আচ্ছা, আর যাই হোক, আমি আর একটু ফিরে যাচ্ছি। ওখানে তসদুক খাঁ, জয়নুল আবেদিন খাঁ, যে থমাস, তারপরে একজন রাজর্ষি না কী ছিল পাঞ্জাবি, এরা সব ওই ইয়েতে আসতো, গুরুজির ওখানে শুনতে আসতো, বুঝেছেন তো? এবং প্রত্যেকে আসতো এবং ঝুলি ভর্তি করে নিয়ে চলে যেত ওনার কথাগুলি। এবং এদের সঙ্গে আমারও পরবর্তীকালে খুব একটা ঘনিষ্ঠতা হয়েছে। এরা প্রায় সবাই আমার অফিসে কাজ করতো, অফিসে। আচ্ছা, এর মধ্যে আমিও মহারাজ, আমিও ওদের কাছ থেকে শিখেছি, জানেন কতগুলি শব্দ। যেমন তসদুদ খা বলছে, মোহাম্মদ সাহেব আজ কেউ ক্যা চিল্লা থা, ক্যা রওয়া থা, মানে এরকম করে ওদের কিছু কিছু শব্দ আমার ভিতরে চলে আসতো। যাই হোক, ওই 15 দিন একটানা ছিলেন, স্বামী শঙ্করানন্দ ছিল ওখানটায়। এবং এই 15 দিন থাকাটাও কিন্তু একটা অলৌকিক ব্যাপার। অলৌকিক ব্যাপার এরকম যে স্বামী শঙ্করানন্দকে বলেছে, মহারাজ অমুক দিনটা কবে বলেছে, উনি ক্যালেন্ডার দেখে একটা ভুল তারিখ বলে দিলেন, তার ফলে হলো 7 দিনের জায়গায় ওটা 15 দিন হয়ে গেছে। ওই 15 দিন থাকলো। এবং উনি থাকলেন আমাদের বাড়িতে। আপনারা যারা রামপ্রসাদ ছায়াছবি আছে না, একটা টিভিতে দেখিয়েছিল, ওখানে জগদীশ্বরী স্বয়ং ওনার বাড়ির একজন লোক হয়ে ওখানে কিছুদিন ছিলেন, বাড়ির লোকের মতো ছিলেন। এখানে আমাদের গুরুজি ঠিক বলবো কি জানি না, কি বলবো ওনাকে, উনি আমাদের বাড়িতে এমনভাবে মিশতেন যে মনে হচ্ছে আমাদের অতি কাছের, অতি নিকটের যেন কোনো কী বলবো আত্মীয় এসছে। হ্যাঁ, এবং উনিও আমাদের সঙ্গে এমন ভাব করতেন যেন আমরা ওনাদের অনেক দিনের পরিচিত, অনেক দিনের সঙ্গে। নিজে ফ্রিজ খুলতেন, টেনে ফ্রিজ খুলতেন, ফ্রিজ খুলে বলতেন, ও চক্রবর্তী তোমার ফ্রিজে ফাঁকা হয়ে গেছে।
ঠিক আছে, আবার হবে গুরুজি। মানে আমি একটা উদাহরণ দিচ্ছি কীরকমভাবে ফ্রিজ পর্যন্ত নিজে খুলতেন। আচ্ছা, তারপরে আবার কোনোদিন বলতে, ও চক্রবর্তী, আজকে কি তুমি বাজার যাবে না, এই জিনিসটা আনবে না? আমি সঙ্গে সঙ্গে চলে গিয়ে নিয়ে আসতাম। মানে এত, মানে কী বলবো, কতখানি আত্মীয়তা সম্বন্ধ এই 10-15 দিনের মধ্যে গড়ে উঠেছে, যাতে একজন আরেকজনের কাছে একটা দাবি করছে, চাইছে। আর স্বামী শঙ্করানন্দ এইসব দেখে বলছেন, আরে মহারাজ, আমাকে বলছে মহারাজ, আরে আপনাকে আমি কি বলবো, আপনার কাছে গুরুদেব চাইছেন। বলছে মহাপুরুষরা কারোর কাছে এরকমভাবে চায় না। ঠাকুর রামকৃষ্ণ মাস্টারমশাইয়ের কাছে বলেছিলেন, তুমি আমাকে একটু তেল ধুতি এনে দেবে। মাস্টারের কাছে চেয়েছিলেন তেল ধুতি। মাস্টার নিয়ে এলেন 2খানা ধুতি। তারপরে তো সে আপনারা জানেন, 2খানা ধুতির মধ্যে একখানা ঠাকুর বললেন, আমার কাছে জমা রাখতে নেই, আমি কাছে কিছু রাখতে পারি না, আমি তো ওকে 1খানা আনতে বলেছি, 2খানা কেন আনলে? তখন 1খানা ধুতি ফেরত নিয়ে নাও তুমি। আর 1খানা ধুতি উনি রাখলেন। মাস্টারের কাছে উনি চেয়েছেন ধুতি, আমার কাছে চাইছেন কি চাইছেন? চক্রবর্তী, ওই আরবের লোকেরা যে টুপি পরে না, টুপি, ওই রকম একটা টুপি আমাকে দিও তো। আমাকে একটা টুপি দিও তো। এখন আরবের টুপি আমি যে বানাতে দেবো, কিভাবে দেব? আচ্ছা, তা সঙ্গে সঙ্গে আমার ছেলে তখন ছোট, একেবারেই ছোট, সে আমার একটা টিকিটের অ্যালবাম ছিল, ডাক টিকিটের অ্যালবাম, সেখান থেকে ও ছুটে গিয়ে একটা নিয়ে এলো, নিয়ে যে গুরুজি এরকম। তখন হ্যাঁ হ্যাঁ এরকম। তখন আমি ওই ডাক টিকিটটা নিয়ে শাবনাম বলে একটা মুসলমান টেইলর ছিল কাছাকাছি, তাকে বললাম যে তুমি এইটা দেখে আমাকে একটা টুপি বানিয়ে দিতে পারো? তখন বলছে হ্যাঁ। টুপি বানিয়ে দিলাম। টুপি ঘরে চলে এলো, সঙ্গে সঙ্গে উনি পরে নিলেন। পরে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে এদিকে ওদিকে সব দিকে ঘুরে ঘুরে দেখছে। হ্যাঁ, আর তার কি আহ্লাদ, হ্যাঁ, কি আনন্দ টুপিটা পেয়ে। এতটুকু জিনিসে মানুষের এতখানি আনন্দ হতে পারে। আমি একবার অভিভূত হয়ে গেলাম যে এটা কী করে সম্ভব। এটা হলো। তারপরে আমার দীক্ষার দিন আমার এই মনে হলো যে গুরুজিকে কিছু দেই, কী দেব? তো গুরুজির জন্য ধুতি এনেছি, আর স্বামী শঙ্করানন্দের জন্য একটা ধুতি এনেছি। আনার পরে গুরুজি বলছেন, দেখো আমি তো ধুতি পরি না, তুমি আমার জন্য ম্যাদ্রাসি লুঙ্গি নিয়ে আসো, ম্যাদ্রাসি লুঙ্গি নিয়ে আসো, আমি ওটা পরবো। আচ্ছা, তো ম্যাদ্রাসি লুঙ্গি সংগ্রহ করে আনলাম, বললেন আচ্ছা। এবং আমি একটা জামা বানিয়ে দেবো ওনাকে। জামা বানাবো কীরকম আমি জানি না। তা উনি নিজেই বলছেন, তুমি আমাকে আমার জন্য জামার কাপড় এনেছো? আচ্ছা বেশ, তো বানিয়ে দিও। তা ওই শাবনাম যে টুপিটা বানিয়েছিল সেই টেলারের কাছেই গেলাম, গিয়ে বললাম যে তুমি আমাকে একটা জামা বানিয়ে দেবে এরকম? তখন বলে হ্যাঁ বানিয়ে দেবো, আমাদের খুব তাড়াতাড়ি বানাতে হবে, কিন্তু আজকে দিলে হয়তো কালকেই আমাকে দিতে হবে। বলছে হ্যাঁ ঠিক আছে। আমি বাড়িতে এসে কাপড়টা নিয়ে যাব, তা আমাকে বলছে, চক্রবর্তী তুমি কোথাও বেরোচ্ছ নাকি? আমি বললাম গুরুজি আপনার জামাটা বানাতে দিয়ে আসবো। হ্যাঁ বেশ, তো চলো আমিও যাই তোমার সঙ্গে। হ্যাঁ আমিও যাই। আচ্ছা, তাহলে যাবো তাহলে। আমার তখন গাড়ি ছিল, আমি বললাম তাহলে গাড়িটা বার করি। না না না, কত দূরে? আরে 1 কিলোমিটার হয় না। না না, চলো দুজনে হেঁটে হেঁটে যাই। হ্যাঁ বেশ, একটু হাত পা খেলানো হবে। হ্যাঁ আর যেও। ওখানে উনি চলে গেলেন, আমরা দুজন যাচ্ছি। বিশ্বাস করুন, উনি যাচ্ছেন, আমার মনে হচ্ছে আমার ছোটো ভাই আমার সঙ্গে যাচ্ছে। বড় ভাইয়ের সঙ্গে ছোটো ভাই যেন আনন্দ করতে করতে যায়, সেরকম যাচ্ছে।
ঠিক আছে। তো আমরা গেলাম সেই শবনমের কাছে। শবনমের কাছে গিয়ে সেই জামার মাপ নিজেই দেখিয়ে দিচ্ছেন, এরকমভাবে এটা হবে, এরকমভাবে এটা হবে, হ্যাঁ, কলার এরকম হবে, সব কিছু বলে দিলেন। বলে দেওয়ার পরে শবনম আমরা চলে এলাম। শবনম পরের দিনই আমাকে জামাটা বানিয়ে দিলেন। আমার ইচ্ছা ছিল যে আমার কাছে কিছু গেরিমাটি ছিল বাড়িতে, গেরিমাটি ছিল, স্বামী শঙ্করানন্দ রেখে এসেছিল বাড়িতে। তা আমি ভাবলাম ওই গেরিমাটি দিয়ে এটাকেও গেরুয়া করে তারপরে ওনাকে দেব। তা ওনারা সহ্য হলো না, জামাটা নিয়ে এলাম, সঙ্গে সঙ্গে পরে নিলেন। পরে নিয়ে আবার সেই ড্রেসিং টেবিলের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন সব ঠিক আছে, হ্যাঁ, যেন খুব সুন্দর হয়েছে, এইরকম ভাব। সেদিনকার আমার ঠিক এই ভাবটাই হলো যে এত অল্পতে মানুষে এতখানি আনন্দ হতে পারে। আচ্ছা, যাই হোক, এ তো গেল। কি বলবো, আর গুরুজি আমাকে সাবধান করে দিয়েছে, অলৌকিক কথা বলতে যেও না। অলৌকিক কথা মানুষের মনে ইমপ্রিন্ট হয় না, হ্যাঁ, দিব্য কথা বলবে, ভালো কথা বলবে, ইমপ্রিন্ট হয়ে যাবে। তো সেই জন্য অলৌকিক ঘটনাও আমার সঙ্গে অনেক আছে, হ্যাঁ, সেগুলি আর আপনাদের বলবো কি, শ্রুতি বইতে কিছু কিছু আছে, দেখে নেবেন আপনারা। আপনারাই তো গুরুজিকে ভালোবাসেন দেখছি, এই ঠান্ডার মধ্যে এত লোক এসছেন। আমার বয়স এখন 87 ইয়ার্স। 87 আমি চলাফেরা করতে পারি। গুরুজি আমাকে দুবার লাইফ এক্সটেনশন দিয়েছে। একবার নকাকা, আমাদের বনগ্রামের নকাকা, ওনাদের বাড়িতে বসে আছি। তা উনি হঠাৎ আমাকে জিজ্ঞেস করছেন, রমেনবাবু তোমার ঠিকুজি কুষ্টি আছে? আমি বললাম হ্যাঁ আছে। তোমার পরমায়ু কত তুমি জানো? আমি বললাম জানবো কী করে গুরুজি, তবে ঠিকুজি মতে আমার 77-78 বছর পরমায়ু। ও তাই, আচ্ছা, এবারে তোমার একটু বাড়বে, এবারে পরমায়ু তোমার একটু বাড়বে বললেন। ভালো, ক ঘন্টা, কদিন, কত বছর কিছুই বললেন না, একটু বাড়বে। তারপরে সৌভাগ্য হয়েছিল গুরুজির সঙ্গে অমরনাথ যাওয়ার। উনিই বলেছিলেন অমরনাথ যাবে, আমি যাচ্ছি। হ্যাঁ যাবো। তা পুরো পরিবার নিয়ে গিয়েছিলাম। তো অমরনাথ থেকে যখন শ্রীনগরে ফিরে এসেছি, ডাল লেকে যখন আমরা নৌকোতে আছি, তখন আমাকে বলছে, রমেনবাবু এবারে তোমার পরমায়ু আরেকটু বাড়ল। এই দুবার করে আমার পরমায়ু নিয়ে বাড়িয়েছেন। কদিন, ক ঘন্টার আমি জানি না, কিন্তু ওই 78 বছর থেকে এখন আমি 88-র কাছাকাছি এসে গেছি। হ্যাঁ, সুতরাং 10-10 বছর করে হয়তো বাড়িয়েছেন। আগে আচ্ছা আচ্ছা, তা আমাকে কদিন, ক ঘন্টা বলেননি, আমাকে এরকম হচ্ছে দুবার বলছেন, তো একটু বেড়ে গেল আর কি। তা ওই নিয়ে এখন 87-88 মাথায় এসে দাঁড়িয়ে আছে। চলাফেরা করতে অসুবিধা নেই, মাথাও মোটামুটি কাজ করছে, হ্যাঁ, আর হাতের লেখাটাও থামছে না। এটা একটা হয়ে গেলে যেন আর একটা গুরুজি প্রম্পট করছে, ওইটা দেখ, ওইটা। এই যে বইটা, এই বইটা হলো, এই বইটার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা আমাদের মাথায় আছে। এই বইটা যত তাড়াতাড়ি বিক্রি হয়ে মহারাজের কাছে ফান্ড আসবে, তত তাড়াতাড়ি আর একটা বই বেরোবে। সেই বইটার নাম বলে দেবো নাকি? আরেকটা বই, না না, রসবৈষ আজকে বেরোচ্ছে বনগ্রাম থেকে। আমার আর একটা বই, ছোট্ট বই, রসবৈষ। রসবৈষ আজকেই বনগ্রাম থেকে বেরোচ্ছে। তা আমাকে যেতে বলেছিল, আমি একদিনে 2 জায়গায় যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, না না না, এই পরের বইটা হলো লীলাময়ের লীলা সহচর। লীলাময়ের লীলা সহচর নাম দিয়ে আমি একটি বই লিখছি। আবার আমি এসে গেল, এটা আমাদের ভুল আর কি। যাই হোক, একটা বই ওরকম লেখা হচ্ছে। তা তার মধ্যে সাধু সন্তদের কথা আছে, স্বামী
তপস্যানন্দের আছে, স্বামী শঙ্করানন্দের আছে, এরকম করে সন্তদের অনেক আছে, স্বরূপানন্দের আছে, নিষ্কামানন্দের আছে ইত্যাদি। আবার মায়েদেরও আছে, চক্ষুঞ্জাদির মা, আপনাদের এখানকার রায়নার মা, জগাদার মা। আচ্ছা, তারপরে আমার সহধর্মিনী, যাকে গুরুজি মনামা বলতে সম্বোধন করতেন, সেটাও আছে। আর লেখক পরিচয় তো আছি। তো ওখানে আছে প্রায় 16-17 জনের। হ্যাঁ, স্বামী বিশুদ্ধানন্দ, স্বামী নিষ্কামানন্দ, স্বামী স্বরূপানন্দ, স্বামী প্রজ্ঞানন্দ, সবার ফটো পর্যন্ত আমি ছাপিয়ে রেখেছি। হ্যাঁ, নানা জায়গা থেকে সংবাদ শ্রীধর ব্যানার্জি আজকে আসেনি, ও আমাকে অনেক সাহায্য করেছে, অনেকের ফটো দিয়েছে, চক্ষুঞ্জাদির মায়ের ফটো দিয়েছে, তারপরে সবরী মায়ের ফটো দিয়েছে, যেগুলি আমার পক্ষে সংগ্রহ করা খুব অসুবিধা ছিল, দিয়েছে। তো এরকমভাবে ওখানে অনেকের আছে এবং সবার জীবনী থেকে কিছু কিছু শিক্ষা পাওয়া যাবে। যেমন আমি একটা উদাহরণ দিই। আমার সহধর্মিনী, যাকে গুরুজি মনামা বলে ডাকতেন, ওর কাছে আমিও শিখেছি। কী শিখেছি? যে সমস্ত কাজের মধ্যেও কী করে ঈশ্বরকে স্মরণ করা যায়। আমি যখন ওই বিহার প্রদেশে ছিলাম, বাংলোতে 4-5খানা ঘর, আমরা 2জন লোক, দুটো বাচ্চা। ওর মানে গুরুজিকে স্মরণ করার কী কী বা ঈশ্বরকে স্মরণ করার কী পদ্ধতিটা ছিল বলছি। বাড়িতে অন্য কোনো লোক ছিল না, আমার মা ওখানে থাকতেন না, ওনার কোনো ননদও ওখানটায় থাকতেন না ইত্যাদি। তো দুটো বাচ্চা, আমি আরও থাকতেন। ও যখন কুটনো করতো তখন বলতো, গুরুজি আমি কুটনো করছি, তুমি দেখো। টিভিতে যখন কিছু দেখতো তখন, গুরুজি কি সুন্দর হচ্ছে দেখো। মানে গুরুজিকে সঙ্গে নিয়ে করছে সবটা। আবার হয়তো কোনো বই পড়ছে, গুরুজি কি সুন্দর এখানটা দেখো, আমি পড়ছি তুমি শোনো। এই যে দ্য ওয়ে অফ থিঙ্কিং, মানে সবসময় যেন মানে ইনভলভ করি ঈশ্বরকে বা গুরুজিকে ইনভলভ করে সমস্ত কাজ করা, এটা আমি ওর কাছ থেকে শিখেছি। হ্যাঁ, কীভাবে করা যায়। আচ্ছা, সুতরাং ওর জীবনীও আমি এই লীলা সহচরদের মধ্যে দিয়েছি। আচ্ছা, যা এই বইটা একবারে 95% তৈরি হয়ে আছে। আগামী এই মহারাজের জীবনী পেলে আমি ওইটা দিয়ে কনক্লুড করব। আচ্ছা, যাই হোক, অনেক কিছু বললাম, একটা কথা বলা বাকি আছে, সেটা হলো শ্রুতি বই। শ্রুতি বইটা কিন্তু দিব্য বই, ওইটাই হলো আসল বই। আর এসব যে বই আছে, বইয়ের লিঙ্ক বা ওটা সূত্র কিন্তু ওর মধ্যেই আছে, শ্রুতির মধ্যে। জার্নি টু পারফেকশন, এটা ইংরেজি বই মধ্যে আমাদের যারা আজকালকার নতুন বাচ্চারা জন্ম নিচ্ছে, নতুন প্রজন্ম, আমার নাতি নাতনিদেরকে দিয়ে ওটা পড়িয়েছি আমি। আচ্ছা, তাদের জীবনটা পাল্টেছে। আচ্ছা, জার্নি টু পারফেকশন। উনি বলছেন যে ওনার বাড়িতে নাতি নাতনি আছেন, ভালো এডুকেশন, খুব ভালো চাকরি বাকরিও করে, ব্যবসাও আছে। তো ওই জার্নি টু পারফেকশন বলে আমার যে বইটা আছে ইংরেজিতে, কেউ হয়তো পড়ে থাকবেন, একটু বড় বই, 500 পাতার বই। এই জার্নি টু পারফেকশন বইটা অনেক ইয়ং ছেলেরা পড়ছে, যারা বাংলা জানে না তাদের জন্যই বিশেষ করে লেখা ওটা পড়ে, এবং তারা বলছে যে তারা পড়ে অনেকটা লাভবান হচ্ছে আর কি, এটা বলছে। পক্ষান্তরে আমার গুরুজিকে সম্মান জানাচ্ছে আর কি। আচ্ছা, আর এটাও একটা কথা, এই যে সৎসঙ্গ সাধুসঙ্গ হচ্ছে, এখানে যদি ইয়ংরা না আসে তাহলে বিশেষ লাভ হয় না। কেন, সমাজটাকে পরিবর্তন আমরা বুড়োরা নিজেদের জন্য করি, আর সমাজের জন্য করবে তো এই ইয়ং ছেলেমেয়েরা। তা তারা যদি না আসে, তাদের যদি চেতনার উৎকর্ষ না হয়, তাদের যদি ভাবনার উৎকর্ষ না হয়, তাহলে সমাজ পরিবর্তন করবে কে? আমি তো করতে পারবো না। আমি 88 বছর বয়সে কী করব? আমি নিজেকে সংশোধন করতে পারি, আমি 2-4টে ভালো কথা বলতে পারি, কিন্তু আমার কথা নিয়ে যারা সমাজটাকে সংস্কার করবে তারা যদি না আসে তাহলে তো বৃথা হয়ে যায় না জিনিসটা। সেই জন্যই
সাধুসঙ্গ সৎসঙ্গে যত নবীন মানুষ আসে, নবীন কী বলে সেকশন অফ পিপল আসে, তারাই ভালো। ওই নবীনদের জন্য একটা শর্টকাট বই আমি লিখেছি, সেটা বই আকারে আমি বার করিনি। শরণাগতি বলে একটা বই বের করে, ওই বইটার মধ্যে হবে, এখান থেকে বার করে একটা সুবিনিরের মতো ওর ভিতরে হবে। এটা বই হয়েছে কি? বই হয়েছে। ও আচ্ছা, প্রকাশনের অপেক্ষায়। আচ্ছা আচ্ছা, ভালো, প্রকাশন। আচ্ছা, তো যাই হোক, মোদ্দা কথা হলো যে ইয়ংরা যত বেশি বেশি আসবে তত বেশি সমাজের পক্ষে মঙ্গল আর কি। এরাই তো সমাজটাকে দেখবে। আমরা বুড়ো হয়ে গেছি, আমরা নিজেদের কল্যাণের জন্য আমরা করি। হ্যাঁ, আজকে আমার খুব ভালো লাগে মহারাজ, আপনার এখানে যে ওই দুটো গুরুজির স্তব পাঠ হলো, ওই স্তব পাঠে আমার লেখা দুটো স্তব ওর ভিতরে আছে। ওই সুরনরসি বন্দিতম মহাসুতোষং প্রসন্ন বদনং, ওইটা। আর একটা হলো হৃষ্টং স্মিতং প্রেময়ং অপারং সৌম্যং শান্তং অপরূপকান্তং, এইটা। এই দুটোই এখানে আপনারা পাঠ করলেন, আমি শুনলাম, ভালো লাগলো। কারণ এর মধ্যে সুর নর ঋষি বন্দিতম যেটা আছে, এইটা আমি যখন লিখি তখন গুরুজি শরীরে ছিলেন, এবং আমি একটা ছোট্ট কাগজে বনগ্রামে বসেই ওটা লিখে ওটা গুরুজির হাতে দিলাম। আমরা ওই তখন বেড়াচ্ছিলাম, ওই বট গাছের ওই এখানটা আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, আমি আর গুরুদেব। তা আমি যখন গুরুদেবকে বললাম, গুরুজি এই লেখাটা একটু দেখবেন, একটা ছোট্ট কাগজে। ওই সুরনরসি বন্দিতম আশুতোষং প্রসন্ন বদনং বন্দে হংস বিশেষং চিদানন্দ রূপং ভগবদ্ রূপী নামীশ্বরং পরমানন্দম, এই যেটা আছে আজকে এখানে হলো। আর ওই হৃষ্টং স্মিতং এটাও এখানে হয়েছে, আমার খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, তো ওইটা কাগজটা ওনাকে দিলাম। উনি তারপরে, আমি আর খবর নেইনি কী হলো, তখন এই স্তোত্রর যে আমাদের বইটা বেরিয়েছে বনগ্রাম থেকে, সে বইও বেরোয়নি। পরে দেখলাম আমার ওই জিনিসটা ওখান থেকে বেরিয়ে গেছে, গুরুজি স্বরূপানন্দকে দিয়ে দিয়েছে যে রমেনবাবুর এইটা তুই বইতে দিস। আচ্ছা, তখন আমি বইয়ে প্রথম দেখছি যে আমার ওটা ওখানে। যাই হোক, এরকম পরমানন্দ আসছে তো নামগুলি চলে আসছে। তো আমি ওনাকে 7 দিন পরে আসতে বললাম। আর আমার বাড়িতে, কিছু মনে করবেন না, সব ব্যক্তিগত কথা বলছি, আমার বাড়িতে গুরুজির জন্য এখনও একটা স্বতন্ত্র বিছানা আছে, আমরা ওটা ব্যবহার করি না ওনার জন্য।